আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কাল আত্মপ্রকাশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বড় জমায়েতের আশা করছেন নেতারা। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের। নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এসব জানিয়েছেন অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের পর থেকেই দেশের রাজনীতির আলোচনায় ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। এজন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই মধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম ও শীর্ষ নেতৃত্ব। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ছাত্র জনতার বড় জমায়েতের মধ্য দিয়ে দল ও নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমাদের জায়গা থেকে ওই মঞ্চ থেকেই দিতে চাই এবং আমরা মনে করি যে আমাদের কথা শুনতে বা সবাই একসাথে আমাদের সাথে যোগ দিতে পুরো বাংলাদেশ থেকে যারা আসছেন, আমরা বিশ্বাস করি কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হতে যাচ্ছে। আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়। নেতারা জানান, আত্মপ্রকাশের আগেই সারা দেশে সাড়া জমিয়েছে নতুন এই রাজনৈতিক দল। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। সারা বাংলাদেশ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং সবাই আসতে যাচ্ছে, সবাই জানতে যাচ্ছে, আগ্রহ সৃষ্টি হয়েছে। কারণ আমরা দেখেছি যে এই দল নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ রয়েছে। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে, আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। দেশবাসীর সহযোগিতায় নতুন বাংলাদেশ নির্মাণে নতুন এই রাজনৈতিক দল নেতৃত্ব দেবে বলেও প্রত্যাশা করেন এই দুই নেতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। তরুণদের নতুন রাজনৈতিক দল কোনো পরিবার কিংবা ব্যক্তিকেন্দ্রিক হবে না, পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সিদ্ধান্ত গ্রহণের জন্য 4 স্তরের নেতৃত্ব তৈরি করা হচ্ছে। এসব কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এনটিভির সাথে একান্ত আলাপে তিনি জানান, নতুন এই দল চলবে কর্মীদের চাঁদার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তহবিল গঠনের মাধ্যমে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এদেশের মানুষের মাঝে। বিশেষ করে অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠকরা ফ্যাসিবাদের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠন করে। শুক্রবার তারই ধারাবাহিকতায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের কাছে প্রশ্ন ছিল, অন্য রাজনৈতিক দলের সাপেক্ষে নতুন দলের মৌলিকত্ব বা বিশেষত্ব কি থাকবে? আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি হতে যাচ্ছে তরুণ প্রজন্মের নেতৃত্বে। এই রাজনৈতিক দলে একটি গণতান্ত্রিক চর্চা থাকবে এবং ব্যক্তি কেন্দ্রিক, তার পরিবার কেন্দ্রিক যে পরিচালনা, এটি হওয়ার সুযোগ নেই। যে কেউ যদি আমার চেয়ে নেতৃত্বের জায়গায় বিভিন্ন প্যারামিটার যোগ্য হয়, আমার প্রস্তুত থাকতে হবে তাকে ওই জায়গাটি ছেড়ে দিতে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কলুর বলদের মতো খাটতো, কিন্তু দিন শেষে ওই স্বপ্নটা দেখতে পারতো না যে সে একজন এমপি হবে। তো এই পথটা আমাদের এখানে সবসময় খোলা থাকবে। 16 বছরে অনেকেই অনেকভাবে চেষ্টা করে যে খুনি হাসিনাকে উৎখাত করতে পারেনি, সেটা তারা করতে পেরেছে। এই জায়গায় এই তরুণ প্রজন্মের নেতৃত্বে রাজনৈতিক যে দলটি হতে যাচ্ছে, সেই দলটি এক্সক্লুসিভ। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক কমিটির কাঠামো এবং পরবর্তীতে কোন প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে তারও ধারণা দেন তিনি। একজন আহ্বায়ক থাকবে, একজন আমাদের এখানে সদস্য সচিব থাকবে, একজন বা একাধিক হতে পারে মুখ্য সংগঠক থাকবে, যেখানে মুখপাত্র থাকতে পারে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব বা যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব, এই পদগুলো থাকবে, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ। আহ্বায়ক কমিটিটা আগে ঘোষণা করতে চাই, এরপরে আমরা আমাদের ডিসিশন মেকিংয়ের জন্য এক
1 লেয়ারে, 2 লেয়ারে, 3 লেয়ার, ইভেন 4 লেয়ারও হতে পারে। আমাদের এই আহ্বায়ক কমিটিকে সাজাতে পারি। যত দ্রুত সময় সম্ভব হয় আমরা একটা কাউন্সিলের দিকে যাব। এ সময় সার্জিসের কাছে প্রশ্ন ছিল, নতুন দল পরিচালনায় আয় ব্যয়ের হিসেব এবং অর্থের উৎস কি হবে। আমরা আমাদের রাজনৈতিক দলের জন্য একটা ফাউন্ডেশন করেছি, যে এই ফাউন্ডেশনে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই যে ফান্ডিংটি সেটি আসা শুরু করবে খুব অল্প সময়ের মধ্যে। দল ঘোষণার সাথে সাথে যারা আমাদের মানুষ রয়েছে তাদের আসলে এগিয়ে আসুক, তারা আমাদেরকে এই সহযোগিতা করুক, আমরা এটা চাই। আমাদের এখানে প্রত্যেক সেন্ট্রাল সদস্য তাদের জায়গা থেকে প্রতি মাসে চাঁদা দেয়, আমাদেরও দিতে হয়, তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করে। এভাবে এখন পর্যন্ত চলে যাচ্ছে। এখন এটা এভাবে গেলেও আমরা রাজনৈতিক দল ঘোষণা এবং তার পরবর্তী সময় আমাদের স্পষ্ট একটা পলিসি থাকবে। আমরা আমাদের জায়গা থেকে এই অন্তত অর্থনৈতিক স্বচ্ছতার বিষয়টি সবার সামনে নিয়ে এসে নতুন একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জানান, যৌক্তিক সমালোচনার আলোকে নিজেদের সংশোধনের মানসিকতা নতুন দলের নেতাদের মধ্যে আছে। তরুণ প্রজন্মের দেশপ্রেম, সাহস এবং ইতিবাচক পরিবর্তনের মানসিকতাই হবে নতুন রাজনৈতিক দলের মূল শক্তি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। নতুন দলসহ সকল রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে নিজ গ্রামে আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে আসিফ মাহমুদ একটি সড়ক উদ্বোধন এবং বাঙ্গরা বাজার থানা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশে এক্সিস্টিং যত রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে, জনগণের জন্য কাজ করবে, জনগণই যাতে তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্টদের দোসর ও দেশের শত্রুরা গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত করছে উল্লেখ করে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে দেশকে উন্নত, বাসযোগ্য ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসানের রিপোর্ট। প্রায় 6.5 মাস পর রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উপলক্ষ দলের বর্ধিত সভা। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে দীর্ঘদিন পর কেন্দ্র ও তৃণমূলের নেতারা একত্রিত হতে পেরেছে উল্লেখ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বেগম জিয়া বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় তিনি দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের পাশেই আছেন। দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। বেগম জিয়া বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে সবার ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংগত এবং ঐক্যকে আরো বেগবান করি। সর্বস্তরের মানুষ
বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বিএনপি চেয়ারপারসন বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি। আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি। ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উক্তি স্মরণে রেখে নেতাকর্মীদের চলার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। দলের বর্ধিত সভায় তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। হাসানুল শাওনের রিপোর্টে বিস্তারিত। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন স্লোগান সামনে রেখে বিএনপির এবারের বর্ধিত সভা। যাতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে হবে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বাংলাদেশ পুনর্গঠনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সুযোগ এবং সম্ভাবনা নস্যাৎ করতে এরই মধ্যে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই, তাদের চক্রান্ত থেমে নেই। সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায়, আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে। এছাড়া রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের সকল চক্রান্তের বিরুদ্ধে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।
দেশের অর্থনীতির অবস্থা শোচনীয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতন্ত্রকে বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে এমন অভিযোগও বিএনপি মহাসচিবের। আর বর্ধিত সভায় যোগ দেয়া তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এখনও বিএনপির চূড়ান্ত বিজয় আসেনি, তাই লক্ষ্যে পৌঁছতে হলে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে তৃণমূলের নেতাকর্মীদের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় সংসদের এলডি হল মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভায় যোগ দিতে সকাল থেকে আসতে থাকেন সারা দেশের ডেলিগেট ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। সভায় মির্জা ফখরুল বলেন, 5 আগস্ট পট পরিবর্তনের পর মানুষ আশা করেছিল জনগণ ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করতে পারবে, কিন্তু এখনও সেই লক্ষ্যে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছে না দেশের মানুষ। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতি আর আগামী নির্বাচনের আবহের মধ্যে এই সভা দলীয় কার্যক্রমে গতি বাড়াতে তাদের উদ্বুদ্ধ করবে। বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ মানুষ সকলকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। তৃণমূলের একজন কর্মী হিসেবে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। আগামীতে ইনশাল্লাহ বিপুল ভোটে বিএনপিকে যাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা বেরিয়ে আসবো। নতুন প্রজন্ম যারা অ্যাকচুয়ালি ধানের শীষের যে উন্নয়ন, ধানের শীষ যে কি, ধানের শীষের যে কর্মকাণ্ড, তারাও কিন্তু দেখে না। এই গত নিউ জেনারেশন, নিউ ভোটার, তো নিশ্চয়ই সবাই বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ত্যাগী নেতাদের মূল্যায়নের জোর দাবি তৃণমূল নেতাদের। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতারা ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে হাইব্রিডদের প্রতিহত করব। গত 17 বছর ফেসিস্ট করতে নির্যাতিত বিএনপি কখনো কোথাও দাঁড়াতেও পারেনি, অনেক নির্যাতিত হয়েছে। আজকে আমাদের যে দীর্ঘদিন পরে 7 বছর পরে বর্ধিত সভা হলো, এতে করে একটা প্রাণ সঞ্চার তৈরি হবে। বিএনপির এই বর্ধিত সভা থেকে আগামী ত্রয়োদশ নির্বাচনের দলের প্রস্তুতির যাত্রা শুরু হবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বেক্সিমকোকে ব্যাংক ঋণ দেবার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে, আর কেউ বিদেশে থাকলে প্রয়োজনে পাসপোর্ট বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আর বেক্সিমকোর বন্ধ হওয়া 14টি কারখানা, 33,000 কর্মী ও কর্মকর্তার পাওনা মেটাতে প্রয়োজনীয় 525 কোটি 46 লাখ টাকা দিচ্ছে সরকার। পরিশোধ শুরু হবে 9 মার্চ থেকে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। গাজীপুরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস বিভাগের 14টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোতে 31,669 জন কর্মী ও 1,565 জন কর্মকর্তা কাজ করতেন। আইন অনুযায়ী তাদের মোট পাওনা 552 কোটি 46 লাখ টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন, 9 মার্চ থেকে এই পাওনা দেয়া শুরু হবে। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, কর্মসংস্থান হারানোদের বিষয়ে সরকারের চিন্তা ভাবনা কি? আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, ডোন্ট ওয়ারি, কিছু না কিছু হবে, আমরা তো চেষ্টা করছি। আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর 78টি প্রতিষ্ঠানের দায় 50,000 কোটি টাকা। তার মধ্যে খেলাপি হয়েছে প্রায় 32,000 কোটি টাকা এক জনতা ব্যাংকেই, যার পরিমাণ 23,557 কোটি টাকা। এর সাথে সংশ্লিষ্টদের কোনো ছাড় নয় বলে জানান শ্রম উপদেষ্টা। যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। বিদেশে যারা গেছে তারা হয় তারা যদি আসবে ফেস, অথবা ওইখানেই থাকবে এবং নন ডাটা হয়ে লোকজন আটকা পড়বে। আমি জানি না কী হবে। আই হ্যাভ অলরেডি আস্কড আপনার ইসেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
যে দরকার ওদের পাসপোর্ট বাতিল করবেন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ডক্টর সাখোয়াত। যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক, হ্যাঁ। সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কি বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনিই দিতে পারবেন। ধন্যবাদ। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অফ দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতিও আহ্বান জানান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের সন্দেহজনক ৩,৮০০ কোটি টাকা লেনদেন এবং ২ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। মহাপরিচালক বলেন, আব্দুর রহমানের ১৯টি ব্যাংক হিসেবে প্রায় ৪,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়। এ কারণে অর্থ পাচার আইন ২০০৪ অনুসারে তার অপরাধের কারণে মামলা করা হবে। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের ২,৪৭ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণও পেয়ে মামলা করে দুদক। এছাড়া দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের প্রায় ১ কোটি টাকার অবৈধ লেনদেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্যের সত্যতা পেয়ে মামলা করে দুদক। ও ৯১ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দেশের অধিকাংশ নারী তাদের জীবনসঙ্গী বা স্বামী কর্তৃক সহিংসতার শিকার হয়, এমন তথ্য উঠে এসেছে নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪-এ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে পরিসংখ্যান ব্যুরো এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সমন্বয়ে আয়োজিত নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানা যায়। এতে আরও বলা হয়, ৭০% নারী তাদের জীবদ্দশায় অন্তত একবার হলেও শারীরিক, যৌন, মানসিক এবং অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হন। ৪১% নারীর ক্ষেত্রে গত ১২ মাসে এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে জরিপে উঠে এসেছে। নারীর প্রতি সহিংসতার সম্পর্কিত জরিপটি তৃতীয়বারের মতো প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ১৯৭২-এর সংবিধানকে বাতিল করার প্রস্তাব সংবিধান ধ্বংসের পথ বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ডক্টর কামাল বলেন, এতদিন যে সংবিধান বহাল আছে তার প্রতি শ্রদ্ধা রেখেই সংবিধান সংশোধন করতে হবে। আলোচনা সভার অন্য বক্তারা সংবিধান সংস্কার কমিশনের সমালোচনা করে বলেন, কমিশন দেশের নাম বদলে দিতে চায়, যা গ্রহণযোগ্য নয়। এমনকি কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তার রাষ্ট্রকে পেছনে নেয়ার ইঙ্গিত বলেও মনে করেন তারা। ১৯৭২ সালে আমরা মূল জিনিসটাকে বাদ দেওয়া এটা একদমই ভুল হবে। কেন এতদিন ধরে যেটা ভিত্তিতে দেশকে পরিচালনা করা হয়েছে, জনগণ মেনে নিয়েছে, সেই জিনিসটাকে জাস্ট সেটা ফেলে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত নতুন একটা সংবিধান করা, এটা কোনোভাবেই এটা যুক্তিসঙ্গত না, গ্রহণযোগ্য না।
সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারা মাহবুব বলেছেন, স্বাধীন বিচার বিভাগই পারে সংবিধানে থাকা জনগণের মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করতে। বৃহস্পতিবার সুইডিশ এম্বাসি, সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হতে হবে। এ সময় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফেন লেলার এবং সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইটসম্যান বিচার বিভাগ সংস্কারে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান। কর্মশালায় ল রিপোর্টার্স ফোরামের সদস্যরাও অংশ নেন। রমজানে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির জন্য ৫৯,০০০ লিটার সয়াবিন তেল মজুত রাখার দায়ে ময়মনসিংহে এনজি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন বিন্দু ঠাকুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় ময়মনসিংহ বিসিক শিল্প এলাকার একটি পরিত্যক্ত গুদামে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, ভোক্তা অধিকার ও কৃষি কর্মকর্তাদের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি। এনজি এন্টারপ্রাইজের মালিক কৃষ্ণপাল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বইমেলা শেষ হতে আর বাকি মাত্র একদিন। বাঙালির প্রাণের মেলায় বিদায়ের সুর। বৃহস্পতিবার শেষ কার্যদিবসেও মেলা প্রাঙ্গণে ভিড় জমেছিল বইপ্রেমীদের। সব বয়সী পাঠকরা মেলায় ঘুরে ঘুরে পছন্দসই বই কিনছেন। বিক্রেতারা বলছেন, মেলার শেষ অংশে তুলনামূলকভাবে বেড়েছে বইয়ের বিক্রি। মেলার ২৮তম দিনে নতুন বই এসেছে ১৭৬টি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। মোদের গর্ব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। ফেব্রুয়ারি মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলা বাঙালির সংস্কৃতি, ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান উৎসব। মেলার শেষ মুহূর্তে সাহিত্যপ্রেমীরা ছিল পছন্দের বই কেনায় ব্যস্ত। বইপ্রেমীরা বলছেন, বইমেলা এক ধরনের উৎসব। এই মেলায় বইয়ের প্রতি ভালোবাসা হয় আরও গভীর। আজকে আমাদের ছুটি শুরু হয়েছে আর আমরা আজকেই বাস থেকে নেমে সোজাসুজি চলে এসেছি, তো আমাদের অনুভূতি অনেক ভালো। আর আমরা অনেক টাইপেরই বই কিনেছি, যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই কিনেছি। আমাদের মতো বইপ্রেমীরা অলওয়েজ আশা করবে যেন এই মেলাটা অ্যাটলিস্ট ২ মাস হয়, আর এবার যদি 2 মাস না, আরও 1 মাস না বেরোতে পারে, তা যেন আরও 15টা দিন বাড়ায়। বই বিক্রেতারা জানান, মেলার শেষের দিকে বিক্রি হয়েছে ভালোই। দর্শনার্থী ও পাঠকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মোটামুটি ভালোই বই বিক্রি হয়েছে, আর সামনের একদিন ছুটির দিন আশা করি সর্বোচ্চ বেস্ট সেল হবে, এটাই প্রত্যাশা করি। আর বিক্রির বিষয়টা, যেটা গত বছরের তুলনায় এবার বিক্রি অনেক কম। আর প্রত্যাশার কথা যদি বলেন, যে আমাদের 60% প্রত্যাশা পূরণ হয়েছে। আর যে পতন, তারপরে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে পাঠকদের, নতুন দর্শকদের, নতুন লেখকদের সবার যে সদর উপস্থিতি, তাদের যে আন্তরিকতা নিয়ে মেলায় আসা, বই কেনা, এই ব্যাপারটা খুবই চোখে পড়েছে। বই মেলা বাংলা সাহিত্যের ঐতিহ্যকে তুলে ধরার অন্যতম মাধ্যম। বই পড়া এবং বাংলা সাহিত্যকে জানার এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। এদিকে মেলায় লেখক এম বাদশার মাঠ রিপোর্টিংয়ের পেছনের গল্প নিয়ে নিষিদ্ধ সত্য নামে বই প্রকাশ পেয়েছে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় ও মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা এবং ট্রাভেল ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আইকনিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সন্ধ্যায় কলাতলী জাহাঙ্গীর রিসোর্টে পর্যটন বিকাশ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন নতুন ধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন এবং সরকারি সংস্থাগুলো
একত্রে কাজ না করলে কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়ন সম্ভব নয়। টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সহযোগিতায় অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক ওস্তাদ জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা প্রফেসর ডক্টর হামিদা খানম সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে পর্যটন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। দেশের অন্যতম জুয়েলারি ব্র্যান্ড আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেত্রী জয়া আহসান। প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হওয়ার পর বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থিত আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন তিনি। জয়া আহসানের রুচিশীল ব্যক্তিত্ব ও ফ্যাশন সেন্স আমিন জুয়েলার্সের ব্র্যান্ড ইমেজকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা। প্রায় 59 বছর ধরে দেশের জুয়েলারি ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছে আমিন জুয়েলার্স। গহনার বৈচিত্র্য আর নিত্য নতুন ডিজাইন নিয়ে এরই মধ্যে ক্রেতাদের মন জয় করেছে প্রতিষ্ঠানটি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পয়ঃনিষ্কাশন কর্মসূচিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির মধ্য দিয়ে বুধবার পর্দা নেমেছে দুদিনব্যাপী টয়লেট কনফারেন্স 2025। পয়ঃনিষ্কাশন সংক্রান্ত চ্যালেঞ্জ ও এর সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করতে দুদিনব্যাপী আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞরা। জলবায়ু সহিষ্ণু পয়ঃনিষ্কাশন, লিঙ্গ সমতা, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেন আলোচকরা। ITN, বুয়েট, SNV, ইউনিসেফ এবং ওয়াটার এইডের যৌথ উদ্যোগে RFL এর সহযোগিতায় কনফারেন্সের আয়োজন করা হয়। ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড এবার বাজারে নিয়ে এলো নতুন খাদ্যপণ্য ইসি ডেইলি চিনি গুঁড়া চাল ও ইসি ডেইলি মসুর ডাল। বৃহস্পতিবার ঢাকার ইসকো সেন্টারে পণ্য দুটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর চৌধুরী। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের কাছে পুষ্টিকর ও মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দিতে ইসি অর্গানিক প্রোডাক্টস লিমিটেড বদ্ধপরিকর। 1 কেজির ইসি ডেইলি চিনি গুঁড়া চাল ও 1 কেজি 500 গ্রামের ইসি ডেইলি মসুর ডাল এখন থেকে বিভিন্ন সুপার শপ, মুদি দোকান ও অনলাইন কেনাকাটার সাইটগুলোতে পাওয়া যাবে বলে জানান তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে 3,89,000 মেট্রিক টন আমদানি হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানকে ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক আলিম আক্তার খান। তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। রমজান ঘিরে নিত্যপণ্যে পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মহাপরিচালক বলেন, পর্যাপ্ত পরিমাণে ভোজ্য তেল আমদানি হলেও কিছু ব্যবসায়ী বাজারে তেল সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করেছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং তা অব্যাহত থাকবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টার মধ্যে রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।